হাই, এখন আলোচনা করব ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য ভারতের সাংবিধানিক মূল্যবোধ এবং মৌলিক কর্তব্য এখান থেকে অর্থাৎ কনস্টিটিউশন ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়া। তোমরা আশা করি জানো, যারা পরীক্ষা দেবে সবাই ফার্স্ট সেমিস্টারে নিউ সিলেবাসে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো আমি অলরেডি অনেক ভিডিওই করেছি এর উপরে, তো সেগুলো আগে দেখে নিও, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো আমি এখন যেটা আলোচনা করবো 51 ক নম্বর ধারায় কর্তব্যসমূহ। হ্যাঁ, আমি কর্তব্যসমূহ আলোচনা করে দিয়েছি, কিন্তু হয়তো কনফিউশন থাকতে পারে যে 51 ক নম্বর ধারায় কি বলা হয়েছে, কর্তব্যকে কেন্দ্র করে কি বলা হয়েছে। তো সেটা একটু ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? তো একবার শুনে নাও, শুনে নিলে কি বলো তো, তোমরা সেটা মনেও রাখতে পারবে এবং হয়তো কিছু লিখতেও পারবে। দেখো, কর্তব্য ছাড়া নাগরিকের অধিকার সম্ভব নয়, সেই উপলব্ধি থেকে তাহলে এখানে প্রশ্নটা তো বুঝতে পেরেছো যে 51 ক নম্বর ধারায় অর্থাৎ সংবিধানের 51 ক নম্বর ধারায় কর্তব্য সমূহ আলোচনা করো। কর্তব্য ছাড়া যে নাগরিকদের অধিকার সম্ভব নয়, সে উপলব্ধি থেকে শরণ সিং কমিটি প্রতিবেদনের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 4th অংশে 4 ক নামক একটি নতুন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলিকে সংযোজন করা হয়। উল্লেখ্য, এই অংশের 51 ক নম্বর ধারা ভারতের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক ধারাটির মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত করা হয়। ফলে বর্তমানে সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক মোট কর্তব্য কত না 11। ঠিক আছে, এবার দেখো আমি এই কর্তব্যগুলো বলে দিচ্ছি। দেখো, হ্যাঁ, এখানে ইংরাজি বাংলা দুটোই রয়েছে, তো দেখে নেবে তোমরা, আমি বাংলাটা বলে দিচ্ছি। দেখো, সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য সমূহ কি? সংবিধানকে মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠান সমূহ জাতীয় পতাকা ও জাতীয় স্রোতর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। যে সুমহান আদর্শগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল, সেগুলিকে পোষণ ও অনুসরণ করা। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, সংহতিকে সমর্থন করা ও সংরক্ষণ করা। দেশকে রক্ষা করা ও জাতীয় সেবামূলক কাজে আত্মনিয়োগের জন্য আহত হলে তাতে ছাড়া দেয়া। নেক্সট, ধর্মগত ও ভাষাগত ও আঞ্চলিক ও শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয় জনগণের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদাহানিকর আচরণ পরিত্যাগ করা। আমাদের জাতীয় মিশ্র সংস্কৃতি গৌরবময় ঐতিহ্যকে সম্মান এবং সংরক্ষণ করা। বনভূমি, হ্রদ ও নদনদী এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণী সমূহের প্রতি মমত্ববোধ প্রদর্শন করা। বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা বোধ এবং অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করা। 9 নম্বর, সরকারি সম্পত্তিকে সংরক্ষণ করা ও হিংসা বর্জন করার শপথ গ্রহণ করা। জাতি যাতে উদ্যম ও সাফল্যের উচ্চ স্তরে সতত উন্নতি হয়, সেজন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টা সকল ক্ষেত্রে উৎকর্ষের জন্য চেষ্টা করা। এছাড়া প্রত্যেক পিতামাতা অভিভাবককে তাঁর 6 থেকে 14 বছরের মধ্যবর্তী বয়সের নিজ সন্তান ও প্রতিপালককে শিক্ষার সুযোগ দিতে হবে। তো এই ছিল তোমাদের 51 ক নম্বর ধারায় 11টি কর্তব্য। ঠিক আছে, পরের প্রশ্ন আলোচনা করে দিচ্ছি একটু। দেখো, তারপরে তোমার তো পাটিপাটি প্রশ্ন হতে পারে। দেখো, এই প্রশ্নটা দেখো, অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। দেখো, অনেক ক্ষেত্রে অধিকার ও মৌলিক অধিকারের ধারণাকে অভিন্ন অর্থেই ব্যাখ্যা করা হয়, কিন্তু অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমত কি না, অধিকার দেশের সাধারণ আইন কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত, তবে মৌলিক অধিকারগুলি দেশের সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত। দ্বিতীয়ত, শাসন বিভাগ কিংবা আইন বিভাগের মৌলিক অধিকারগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সাধারণ অধিকারগুলি শাসন বিভাগ কিংবা আইন বিভাগের নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণের মুক্ত নয়। ঠিক আছে। তৃতীয়ত, মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য, আর সাধারণ অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। মৌলিক অধিকারগুলিকে পরিবর্তন করতে গেলে সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, কিন্তু সাধারণ অধিকারের পরিবর্তন সাধারণ আইন পাসের পদ্ধতির মাধ্যমেই সম্ভব। তারপরে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিচ্ছি, ভারতের সংবিধান লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য কি? দেখো না, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি সার্বিকভাবে বিশ্লেষণ করলে কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যগুলি মৌলিক অধিকারগুলিকে অন্য মাত্রা প্রদান করেছে। প্রথমত, ভারতীয় সংবিধান প্রণেতাগণ মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করার ক্ষেত্রে বিভিন্ন দেশের সংবিধান ও তত্ত্বের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। যেমন
মানবাধিকার সংক্রান্ত ফরাসি ঘোষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকার এর সনদ, ডাইসির আইনে অনুশাসন তত্ত্ব প্রভৃতি। দ্বিতীয়ত, প্রকৃতিগতভাবে ভারতের মৌলিক অধিকারগুলি ইতিবাচক ও নেতিবাচক। যে মৌলিক অধিকারগুলি নাগরিকদের প্রত্যক্ষভাবে প্রদান করা হয়েছে সেগুলি মূলত ইতিবাচক অধিকার যেমন ধরো মতামত প্রকাশের অধিকার, শিক্ষার অধিকার। অন্যদিকে যেসব অধিকারগুলি রাষ্ট্রের নিষেধাজ্ঞামূলক, অর্থাৎ এই অধিকারগুলি দ্বারা রাষ্ট্র কি করতে পারবে আর কি করতে পারবে না তার একটা সীমারেখা নির্দেশ করা হয়ে থাকে, যেমন আইনের দৃষ্টিতে সাম্য ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার, জীবনের অধিকার ইত্যাদি। তৃতীয়ত, মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য, কারণ এই অধিকারগুলি ক্ষুণ্ণ হলে নাগরিক আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন যে জরুরি অবস্থাকালে মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। চতুর্থ, মৌলিক অধিকারগুলি কোনোভাবেই অবাধ বা নিরঙ্কুশ নয়, কারণ জাতীয় স্বার্থে রাষ্ট্র অনেক ক্ষেত্রে মৌলিক অধিকারগুলি ভোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, যেমন জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা স্বার্থে রাষ্ট্র ব্যক্তির বাক্য স্বাধীনতা, সভা সমিতি গঠন করা স্বাধীনতা ইত্যাদি স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে পারে। পঞ্চমত, সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি সকলেই ভোগ করতে পারে না। কিছু মৌলিক অধিকার যেমন আইনের দৃষ্টিতে সমতার অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার ইত্যাদি অধিকারগুলি নাগরিক ও অনাগরিক সকলেই ভোগ করতে পারে, কিন্তু বাক স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার কেবলমাত্র ভারতের নাগরিকরাই ভোগ করতে পারে। ষষ্ঠত, মৌলিক অধিকারগুলি প্রকৃতিগতভাবে অসাম্প্রদায়িক, কারণ ভারতের রাষ্ট্র কর্তৃক কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করা হয়নি। নেক্সট কি বলছে না, ভারতের মৌলিক অধিকারগুলি মূলত সামাজিক, রাজনৈতিক ও আইনগত প্রকৃতির, কারণ জনগণের অর্থনৈতিক অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত প্রদান করা হয়নি। অষ্টমত, মৌলিক অধিকারগুলির মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ আর ব্যক্তি স্বার্থকে রক্ষা করার প্রচেষ্টা করা হয়, তবে ব্যক্তি স্বার্থ রক্ষা ও সামাজিক স্বার্থের মধ্যে যাতে সংঘাত সৃষ্টি না হয় তার জন্য মৌলিক অধিকারগুলি ভোগের ক্ষেত্রে বিভিন্ন যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করা হয়েছে। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মৌলিক অধিকারগুলো কি, তোমার যদি বলে যে মৌলিক অধিকারগুলো কি, হয়তো তোমাকে পাঠ্য কোশ্চেনের মধ্যে থাকতে পারে। দেখো, ভারতের সংবিধান বিশারদগণ ভারতের নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের লক্ষ্যে সংবিধানের তৃতীয় অংশে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করেছেন। তবে মূল সংবিধানে 7টি মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য সম্পত্তির অধিকারটি বর্তমানে সাধারণ আইনগত অধিকার হিসেবে সংবিধানের 300 নম্বর ধারায় সংযোজিত হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা যায়, ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় 12 থেকে 35 নম্বর ধারায় এই মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করা হলেও মূল অধিকারগুলি মূলত 14 থেকে 35 নম্বর ধারাতে উল্লেখিত হয়েছে। 12 নম্বর ধারায় রাষ্ট্রের সংজ্ঞা লিপিবদ্ধ করা হয়েছে। 13 নম্বর ধারায় মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বর্তমানে ভারতের সংবিধানে উল্লেখিত 6টি মৌলিক অধিকারগুলো হলো সাম্যের অধিকার, যেটা তুমি দেখবে 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে রয়েছে। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারায় রয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারায় রয়েছে। আর ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে 25 থেকে 28 নম্বর ধারায়, এবং সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার রয়েছে 29 থেকে 30 নম্বর ধারা। শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার আছে 32 ও 226 নম্বর ধারা। ঠিক আছে, আশা করি মৌলিক অধিকারগুলো কি আলোচনা করলাম, মৌলিক অধিকারের বৈশিষ্ট্য আলোচনা করলাম, মৌলিক অধিকারের সঙ্গে সাধারণ আইনের মধ্যে পার্থক্য আলোচনা করলাম। ঠিক আছে।